দেড় ঘন্টার চেষ্টায় গ্যাস লাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে। ব্যাংক লেনদেনের নতুন সময় নির্ধারণ। ৩৪,০০০ টন ডিজেল নিয়ে দেশে এলো আরেক জাহাজ। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না বললেন প্রতিমন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়ন ও কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইনমন্ত্রীর। ইরানি হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতি। ছাদখোলা বাসে অভ্যর্থনা পেলেন সাফ জয়ী সুলিভান ব্রাদার্স। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকার কেরানীগঞ্জের কদমতলী শিল্প এলাকায় একটি গ্যাস লাইটার কারখানায় আজ শনিবার দুপুর 1:11 দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পাওয়া মাত্র 3 মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। কারখানায় প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছিল। তবে ফায়ার সার্ভিসের মোট 7টি ইউনিটের টানা 1.5 ঘন্টার প্রচেষ্টায় বেলা 2:30টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। কদমতলী চৌরাস্তার আল বারাকা হাসপাতালের পাশের এই কারখানায় লাগা আগুন যেন আশপাশের ভবনগুলোতে ছড়িয়ে না পড়ে সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়। বিকেল 5টা পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এই ঘটনায় 5 জন নিহত হয়েছেন। তবে আগুনের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে অবস্থান করছেন। দেশের জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আগামীকাল রোববার 5 এপ্রিল থেকে ব্যাংক লেনদেন ও অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। সরকারের পরিবর্তিত অফিস সূচির সঙ্গে সমন্বয় করে আজ শনিবার এই নির্দেশনা জারি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশের সকল সরকারি ও বেসরকারি অফিস এখন থেকে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে। শপিং মল ও দোকানপাট প্রতিদিন সন্ধ্যা 6টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ করা হয়েছে। তবে বন্দর ও কাস্টমস এলাকায় অবস্থিত ব্যাংকের শাখাগুলো আগের মতোই সপ্তাহে 7 দিন 24 ঘন্টা খোলা থাকবে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি গত বৃহস্পতিবার এক বৈঠক শেষে এই বিশেষ সাশ্রয়ী পদক্ষেপের কথা জানান। মূলত বিদ্যুৎ সংকট মোকাবেলায় সরকার এই কড়াকড়ি আরোপ করেছে, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। ব্যাংকগুলোকে এই নতুন সূচি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই পদক্ষেপের ফলে জাতীয় গ্রিডে বিদ্যুতের চাপ কমবে বলে আশা করা হচ্ছে। জনস্বার্থে গৃহীত ওই সিদ্ধান্তে সাধারণ মানুষকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। প্রতিদিনের লেনদেনের নির্দিষ্ট সময়সূচি ব্যাংকগুলো নিজ নিজ শাখায় প্রদর্শন করবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবেলায় ৩৪,০০০ টন ডিজেল নিয়ে সিঙ্গাপুর থেকে আসা আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত 2টার দিকে এমটি শান গাংফাজিয়ান নামের এই জাহাজটি বহিনঙ্গর করে, যা সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য মতে চলতি এপ্রিল মাসে দেশে ডিজেলের মোট চাহিদা প্রায় 4 লাখ টন, যার বিপরীতে আরও 3.25 লাখ টন আমদানির পরিকল্পনা রয়েছে। এর আগে গত শুক্রবার দুপুরে 27,000 টন ডিজেল নিয়ে আরও একটি জাহাজ দেশে পৌঁছেছিল। মূলত ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতের ফলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হয়। জ্বালানি সরবরাহে এই বাড়তি চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে সরকার ও বিপিসি বিকল্প বিভিন্ন উৎস থেকেও বর্তমানে নিয়মিত জ্বালানি সংগ্রহের বিশেষ উদ্যোগ নিয়েছে। বিপিসির মহাব্যবস্থাপক মোহাম্মদ মোর্শেদ হোসাইন জানিয়েছেন, জাহাজটি পৌঁছানোর পর এখন দ্রুত খালাস প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি চলছে। এপ্রিল মাসে এখন পর্যন্ত 2টি বড় জাহাজে করে মোট 61,000 টন জ্বালানি তেল দেশে আসায় সরবরাহের ঘাটতি মিটবে বলে আশা করা হচ্ছে। এই আমদানি কার্যক্রমটি দেশের বর্তমান বিদ্যুৎ ও পরিবহন খাতের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার বর্তমানে বৈশ্বিক অস্থিরতার মাঝেও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার থাকছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার 4 এপ্রিল দুপুরে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। প্রতিমন্ত্রী জানান, জেলা নির্বাচন সংক্রান্ত অধ্যাদেশগুলো আইন আকারে পাশ হওয়ার পরপরই নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
তিনি আরও উল্লেখ করেন যে গত 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে মনোনয়ন বঞ্চিত ত্যাগী নেতাদের জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যদিও তারা দলীয় বিবেচনায় পদ পেয়েছেন, তবে ভবিষ্যতে নির্বাচনে অংশগ্রহণের স্বার্থে তারা নিরপেক্ষভাবে কাজ করবেন এবং তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এজাজের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন। এই সিদ্ধান্তের ফলে স্থানীয় সরকারের তৃণমূল পর্যায়ের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মূলত নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতেই এই প্রতীকহীন নির্বাচনের পরিকল্পনা করছে সরকার। বর্তমানে বিভিন্ন জেলার নবনিযুক্ত প্রশাসকদের নিয়ে কার্যক্রম শুরু করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন যে এই ব্যবস্থার মাধ্যমে যোগ্য নেতৃত্ব উঠে আসবে। আইনমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই। এটি সংবিধান সংশোধনের মাধ্যমেই সম্পন্ন করা হবে। শনিবার 4 এপ্রিল ঝিনাইদহের শৈলকুপায় একটি খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি স্পষ্ট বার্তা দেন, বাজারে তেলের দাম বাড়ানো হয়নি উল্লেখ করে মন্ত্রী সতর্ক করেন যে কোনো অসাধু চক্র কৃত্রিম সংকট বা মজুত করে রাখলে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি মনে করিয়ে দেন যে কালোবাজারি ও মজুতদারি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। অনুষ্ঠানে বিশেষ অতিথি পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নদী ও খাল দখলমুক্ত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। আগামী 18 থেকে 20 এপ্রিলের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই খনন কর্মসূচিতে অংশ নিতে শৈলকুপা সফর করবেন বলেও জানানো হয়। অনুষ্ঠানে জেলা উপজেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আইনমন্ত্রীর এই বক্তব্যে বাজার নিয়ন্ত্রণের সরকারের কঠোর অবস্থান এবং সাংবিধানিক প্রক্রিয়ায় সনদ বাস্তবায়নের বিষয়টি উঠে এসেছে। সরকারের এই পদক্ষেপগুলো দেশের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের একটি ড্রোন ও আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী কারখানায় ব্যাপক অগ্নিকাণ্ড ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। আজ শনিবার 4 এপ্রিল ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় নেগেভ মরুভূমি এলাকায় এই হামলার পর শিল্পাঞ্চলটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে বলে চ্যানেল 12 প্রতিবেদনে জানিয়েছে। হামলার পরপরই বীরশেবা আরাতসহ বিস্তীর্ণ এলাকায় সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়। ইসরায়েলি সেনাবাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার দাবি করলেও ভিডিওতে কারখানায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। প্রথম দফার পর দ্বিতীয় দফায় তেল আবিব শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এতে রোশ হায়ন এলাকার একটি আবাসিক ভবনে আগুন ধরে যায় এবং পেতাহ তিকভা অঞ্চলে বেশ কিছু ভবন ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাটম ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত উদ্ধারকারী দল মোতায়েন করেছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কানের তথ্যমতে অন্তত 17টি স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ও স্প্লিন্টার আছড়ে পড়ার খবর পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান উত্তেজনা বিশ্বজুড়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। বর্তমানে ইসরায়েলের বিভিন্ন শহরে জরুরি অবস্থা বিশেষ সতর্কতা জারি রয়েছে। সাফ অনূর্ধ্ব 20 টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জয়ের পর আজ রাজকীয় অভ্যর্থনা পেলেন সুলিভান ব্রাদার্স ও বাংলাদেশ দলের তরুণ যোদ্ধারা। বিমানবন্দর থেকে বাফুফে ভবন পর্যন্ত এক আনন্দ ঘন পরিবেশে তাদের এই সংবর্ধনা দেওয়া হয়। বিজয়ী বীরদের বরণ করে নিতে আগে থেকে প্রস্তুত ছিল সুসজ্জিত একটি ছাদ খোলা বাস। বিমানবন্দর থেকে বের হওয়ার পরপরই বাসে চেপে বসেন দলের খেলোয়াড়রা। রাস্তার দুই পাশে অপেক্ষমান হাজারো ফুটবল প্রেমী করতালি ও স্লোগানে মুখরিত করে তোলেন চারপাশ। ফুটবলাররাও হাত নেড়ে সমর্থকদের ভালোবাসার জবাব দেন। বিশেষ করে সুলিভান ব্রাদার্সকে এক নজর দেখতে ভক্তদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যায়। সারা শহর ঘুরে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে সাফ জয়ী দলকে রাজধানীর বাফুফে ভবনে নিয়ে যাওয়া হয়। এই সংবর্ধনা তরুণ ফুটবলারদের আগামী পথ চলায় আরও বড় অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা। এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ।